আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে দুই উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। প্রথম কর্মদিবসে সচিবালয়ে নতুন দায়িত্বপ্রাপ্তরা অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। স্বচ্ছতা জবাব দিতে রাখবেন। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ। আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা কর্মচারীদের দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি, আহত অন্তত 6, 4 জন গুরুতর। 6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শিক্ষার্থীরা। শেষ হচ্ছে না ট্রাফিক পুলিশ ফেরার অপেক্ষা। বেশিরভাগ থানা চালু হলেও ভেতরেই সীমাবদ্ধ কার্যক্রম। রেমিট্যান্স পাঠাতে আস্থা ফিরেছে প্রবাসীদের। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী, ভরসা রাখছেন নোবেল ম্যানে। স্বায়ত্তশাসিত, সেখানে হাত দেবে না সরকার। প্রথম দিন অফিসে এসে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বললেন, নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে নেওয়া হবে সব ব্যবস্থা। শপথ নিলেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে একই আনুষ্ঠানিকতায় অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়কে শপথ পড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার পালাবদলের পর একই হাওয়া বিচার বিভাগেও। শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। রোববার বঙ্গভবনের দরবার হলে আয়োজন করা হয় প্রধান বিচারপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টার শপথ অনুষ্ঠান। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনে হাজির হন বেশ কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে রোববার বেলা 1:15টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাষ্ট্রপতির কাছে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও 2 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন রায়। এ নিয়ে শপথ নিলেন মোট 15 জন উপদেষ্টা। নিয়োগ পাওয়া আরেক উপদেষ্টা ফারুকী আজম দেশের বাইরে থাকায় পরে শপথ নেবেন বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 13 উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছিল বিগত সরকার। দুপুরে আহত পুলিশ সদস্যদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দেখতে গিয়ে একথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ছাত্রদের দুষ্কৃতকারী পরিচয় দেওয়া মিডিয়া মালিকদের বিচারের আওতায় আনা উচিত।
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানকালে এবং পরবর্তী সময়ে ক্ষমতা অপব্যবহারের অভিযোগে পুলিশের ওপর চালানো হয়েছে বীভৎস এক নৃশংসতা। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪২ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অসংখ্য সদস্য। রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যমে। পুলিশের উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। সরকার তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করায় জনগণের ভিন্ন প্রতিক্রিয়া হয়, আর তাই অতি উৎসাহী পুলিশের নির্দেশদাতাদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। মারণাস্ত্র দিয়েছে পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়েছি। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিক তথ্য উপস্থাপন করে জনগণের সামনে স্বচ্ছতা তুলে ধরার আহ্বান জানান। বলেন, যেসব মিডিয়ায় ছাত্রদের দুষ্কৃতিকারী পরিচয় দিয়েছে সেসব মিডিয়া মালিকদের বিচারের আওতায় আনা উচিত। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারো না। সেই মন ইউ, সেই মন তার মিডিয়া ওনার। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। বিশৃঙ্খল পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া পুলিশকে সচল করার চেষ্টা নিয়েও কথা বলেন নবনিযুক্ত উপদেষ্টা। পুলিশের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে কিছুটা সময় চান তিনি। নির্দেশের পরও যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবে না তাদের বিরুদ্ধেও ব্যবস্থার কথা জানান তিনি। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান সার্বিক পরিস্থিতি থেকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে পরিবর্তনে ভূমিকা রাখার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সমাজে ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ নাগরিকদের সুবিধা দিতে তৎপর হবেন বলেও জানিয়েছেন কেউ কেউ। শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে গণমাধ্যমে একথা বলেন তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেওয়ার পর দুদিন সাপ্তাহিক ছুটি শেষে প্রথম কর্মদিবসে রোববার সচিবালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। দায়িত্ব পেয়ে নিজ নিজ মন্ত্রণালয়ে আসার পর কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের। এরপর গণমাধ্যমের কাছে মন্ত্রণালয়ের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বর্তমান সরকারের উপদেষ্টাগণ। প্রতিশ্রুত পরিবর্তনের লক্ষ্য বাস্তবায়নের কথা জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। আর সমাজে ন্যায় প্রতিষ্ঠার কথা বলেন পরিবেশ ও বন উপদেষ্টা। আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়। সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ। এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। সিন্ডিকেট চাঁদাবাজি ঠেকিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এদিকে এতদিন স্থানীয় সরকারের ভুল ধরিয়ে দিতে রিট করেছেন জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এবার এ বিষয়ে সরাসরি ভূমিকা রাখবেন। আমার মনে হয় যে অনিয়মের কোনো সুযোগ রাখা উচিত হবে না, আমরা সেটা দেখব। ইলিশকে রক্ষা করে যে পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে। এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়। মিনিস্ট্রির ভুল ত্রুটি নিয়ে হাইকোর্টে রিট করতাম, তো সবগুলি ছিল থিওরিটিক্যাল আসপেক্টে। তো নাও আই এম ইন দ্য এরিয়া, বা আমি এখন ওই প্র্যাকটিক্যাল ফিল্ডে আসছি। এখন সেটা বুঝতে হবে, বুঝে তারপরে আমার প্ল্যানিংটা ঠিক করতে হবে। শুধু বিভিন্ন মন্ত্রণালয়ে নয়, সারা দেশের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবেন বলে প্রথম দিনের প্রতিক্রিয়ায় জানান উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসে এ কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, রাজপথের মতোই উত্তপ্ত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, যার পরিপ্রেক্ষিতে কয়েক দফা নানাভাবে বন্ধ করা হয় ইন্টারনেট সংযোগ।
শুরু হয় আলোচনা সমালোচনা। প্রশ্ন ওঠে, বিশ্বায়নের যুগে কেন বন্ধ হবে ইন্টারনেট সংযোগ? এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কর্মদিবসেই সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, কথায় কথায় ইন্টারনেট বন্ধ রাখা মানে মানবাধিকার লঙ্ঘন করা। ইন্টারনেট ব্যবহারটা কিন্তু এটা একটা ডিজিটাল রাইটসে পরিণত হয়েছে, এটা একটা মানবাধিকারের বিষয়। তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয়। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রথম কর্মদিবসেই ডিজিটাল ক্র্যাকডাউনের সঙ্গে যারা জড়িত ছিল সবার আগে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। নতুন করে দুর্নীতিমুক্ত তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করার আশা প্রকাশ করেন আইসিটি উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবচেয়ে আস্থার জায়গা হওয়া উচিত বিচার বিভাগ, এমনটাই মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, দলাদলি কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নয়, আইনের ভিত্তিতে বিচার বিভাগ চলবে। দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ গ্রহণের পর এ কথা বলেন তিনি। আমরা বিশ্বাস করি তার প্রতি পুরো দেশের মানুষ তাকিয়ে রয়েছে, কারণ বিচার বিভাগের প্রতি যে অনাস্থাটি তৈরি হয়েছে সেটি অবশ্যই ফিরে আনতে হবে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি তিনি পুরো বাংলাদেশের মানুষের এই আস্থার প্রতিদানটি দিবেন এবং পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। দু একদিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্র এই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। দুপুরের সময় আরও থাকছে, অধ্যক্ষ ও এক শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাসে আশ্রয় না দেওয়ার অভিযোগ। কে শুনে কার কথা? একদিকে যখন সড়কে অক্লান্ত পরিশ্রম করছেন শিক্ষার্থীরা, অন্যদিকে নগরের গুটি কয়েক মানুষ নেমেছেন নিয়ম ভাঙার খেলায়। শিক্ষার্থীরা বলছেন আইন না জানাই এর একমাত্র কারণ। অন্যদিকে রাজধানীবাসীর প্রত্যাশা, পুরনো সময় ভুলে কর্মস্থলে ফিরবে ট্রাফিক পুলিশ, কাজ করবে নীতি আর নৈতিকতার সঙ্গে। কখনো রোদ, কখনো বৃষ্টি, এমন প্রতিকূল পরিবেশে শিক্ষার্থীদের থাকার কথা ছিল শ্রেণীকক্ষে কিংবা নিজ বাড়িতে। তবে তার হলো কই? দেশের সংকটে ট্রাফিক ব্যবস্থাপনায় রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান তাদের। কর্মজীবী মানুষের ঠিক সময়ে অফিস পৌঁছানোর গুরুদায়িত্ব যে তাদের কাঁধেই। রোববার সকাল থেকেই যানজট নিরসনে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সঙ্গে ছিল বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। শিক্ষার্থীরা জানান, যানবাহন চালক থেকে শুরু করে পথচারী অনেকেই জানেন না ট্রাফিক আইন। আইন এগুলো ভঙ্গ করবেন না, বিশেষ করে আপনারা এক লেন থেকে আরেক লেনে যাবেন না। তার চেক করা তো বিরক্ত হচ্ছে এখানে।
তারা মানতে চাচ্ছে না আমাদের কোনোভাবে। পুলিশ বা বিজিবি যেই আসুক না কেন, তারা যেন এটা সুন্দরভাবে মেনটেন করে। মোটামুটি 2-1 রিক্সাওয়ালা হয়তো বা একটু এদিক সেদিক করতেছে, বাট মোটামুটি সবাই মেনে চলছে। সরেজমিনেও মিলেছে এমন চিত্রই। বুঝে কিংবা না বুঝে নগরবাসী মেতেছেন আইন ভাঙার খেলায়। কখনো রোড ডিভাইডার ডিঙিয়ে পার হচ্ছেন সড়ক, কখনো চলছেন উল্টো পথে। শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে, তারপরও এই দিক দিয়ে রাস্তা পার হলেন কেন? নিয়ম কেন মানলেন না? সরি ফুট ওভারব্রিজ কেন ব্যবহার করলেন না? আসলে এটা ঠিক ভুল হয়েছে। ভুল তো সবসময় হয়, এখন শিক্ষার্থীদের উপর একটু সম্মান দেওয়া যেত না? অবশ্যই আর হবে না ভুল। শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে, নিচে দিয়ে পার হলেন কেন বলে যান। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ট্রাফিক পুলিশকে আবারও কর্মস্থলে ফেরার আমন্ত্রণ জানিয়ে নগরবাসী বলছেন, ফেরার পর পুলিশকে হতে হবে শিক্ষার্থীদের মতোই নীতিবান। ছাত্ররা যেভাবে চালাচ্ছে, ট্রাফিক পুলিশের ঠিক সেইভাবে চালানো উচিত আমি মনে করি। বর্তমান পরিস্থিতির উপরে পুলিশ ট্রাফিক রাস্তায় আসাটা উচিত। ছাত্ররা যেভাবে চলে এইভাবেই চলা উচিত, এইভাবে চললে ভালো চলবো। সুন্দর দেশ গড়তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও জানান রাজধানীবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মেট্রোপলিটন সহ সারা দেশে 538 থানার কার্যক্রম শুরু হয়েছে। নথিভুক্ত হচ্ছে সাধারণ ডায়েরি ও মামলা। ধীরে ধীরে ফিরছে কর্মচাঞ্চল্য। দ্রুতই সব থানা পূর্ণাঙ্গ রূপে চালু হয়ে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা সচল হবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। দেশের অস্থির পরিস্থিতির কারণে এক সময়ের ব্যস্ততম থানাগুলো পুরোটাই স্থবির হয়ে পড়েছিল। ভেঙে পড়েছিল আইন শৃঙ্খলা ও সেবা কার্যক্রম। তবে অস্থিরতা কাটিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়িয়েছে থানাগুলো। কর্মস্থলে ফিরছেন কনস্টেবল সহ বিভিন্ন পদের পুলিশ সদস্য। স্বাভাবিক হতে শুরু করেছে আইনি কার্যক্রম। সেবা নিতে থানায় আসছেন অনেকেই। দেশে আইন শৃঙ্খলা ফেরাতে পুলিশ সদস্যরা নিরপেক্ষভাবে কাজ করবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আর্মিরা থানা ঘিরে রাখছে, আর কিছু কিছু পুলিশ সদস্য অবশ্য জয়েন করছে মনে হচ্ছে। একটু মানে ওনাদের ইন্টারনাল কাজ করতেছে, বাইরের যে কাজগুলো এটা এখন পর্যন্ত করতেছে না। এদিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থানাগুলোর অবস্থা বেশ নাজুক। এই জন্য পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগতে পারে। তবে দ্রুত সব স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। থানার কার্যক্রম তো চালু হয়েই গেছে, এখন যত দ্রুত সম্ভব আমরা জয়েন্ট পেট্রোল করব এবং একসাথে হ্রাস করব। খুলনা সিটি কর্পোরেশনের আওতায় যে মানুষ আছেন তারা বিভিন্ন থানায় গেলে থানার যে সহায়তা তারা পাবেন, আমরা নৌবাহিনীর সদস্যরা সেখানে তাদেরকে সব সহযোগিতা করব। দিনাজপুরে 13টি থানার মধ্যে 11টি এবং খুলনা মহানগরের 8টি ও জেলার 9টি থানার সবগুলোতেই দাপ্তরিক কাজ শুরু হয়েছে। গত 3 দিনে খুলনা সদর থানায় কোনো মামলা না হলেও 7টি জিডি হয়েছে। আর বরিশালের কোতোয়ালি মডেল থানায় গত 10 দিনে 15টি মামলা ও 50টি জিডি হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। করবে কে কারে, এখন মনে হয় যে যার মতো করে যাতে দখল করতে চায় দখল করতে পারে। আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি, আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনও জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। আগামী এই বৃহস্পতিবার, আগামীটা আবার কি, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। জনগণকে আমি এটুকু বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না, কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন। আমি রাতে আমার কাছে টেলিফোন আসে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বললাম যে আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নাই। কী করার আছে? যে ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কি করবে? তো আপনারা দয়া করে, আমি এইমাত্র পুলিশদের যারা ইনজিওর্ড ছিল তাদেরকে দেখে আসছি, যতদূর আমাদের করার সম্ভব আমরা করব, কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন। এটা আমার নাম্বার 1 প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি
একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট, তাদেরও কিছু দাবি দেওয়া আছে, সবারই দাবি দেওয়া আছে, আমারও দাবি দেওয়া আছে। আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব। যেটা কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন যদি থাকে, অন্য মন্ত্রণালয় থাকে, আমরা আলোচনা করে করব। আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, রাস্তার থেকে চলে যান। 1 মিনিট ভাই, শেষ করি। একেবারে এত ফ্রিডম নিয়ে নিলে বলার সাথে সাথে আগে তো করেন নাই। কোথায় বলতেছিলাম? আমি আনসারকে ফিরে যেতে বলছি। অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে, প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলবো। সবাই আপনারা আমার পরিচিত, আপনাদের কমান্ডাররা আমার পরিচিত। আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না। আমি যা বলবো তাই করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো, বিকেলে গিয়ে আরেক কথা বলবো, অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামবডি। না, মোটেও না। আমি এই প্রথমে এখনও ঢুকি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, বহু বড় মন্ত্রণালয়, এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি ভাবছি তো আপনাদের সাথে আনন্দ করবো, তা আর হবে না। আমি এখনও ঢুকে নাই। আমি একটু যাই, বসি, সবার সাথে পরিচিত হই, প্রবলেমগুলো শুনি। আমাদের দেশের অনেক প্রবলেম আছে, তবে 2-4টা কথা আমি আপনাদের বলে যাই, এরপরে প্রশ্ন আর করেন না। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হইলো না হইলো, আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম, সেখানে অনেক কিছু করে ছাড়ছি। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যদি থাকেন, পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এই রকম মানে আপনারা ডিকটেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন। আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কানে আসলে ভালো হবে না ভাই। আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তার মধ্যে আমি এখানে 1 দিন থাকি, 3 দিন থাকি, 10 দিন আছি। আর চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ পাবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে, যারা চাঁদাবাজি করবে। আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন। কি করা লাগে সেটা আমরা করব। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আসেন। এদেশ এভাবে চলতে পারে না। এদেশ আরেক দিকে যেতে পারে না। এটা কাউকে আমরা লিজ দিতে পারি না। আপনাদের পূর্বপুরুষরা এখানে 30 লক্ষ লোক রক্ত দিয়েছে। 2 লক্ষই তো না, 3 লক্ষ, 2 লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছে। আপনাদের লজ্জা করে না? এরপরে এই বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে। আপনাদের লজ্জা করে না? আপনারা তাদের রক্তের উপরে পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন? ডোন্ট ডু ইট। আমি ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ ডোন্ট ডু ইট। আমাকে এমন কিছু করবেন না যে আমাকে আপনারা গালাগালি করেন। আমাকে গালাগালি করেন, আই ডোন্ট মাইন্ড।
চাঁদাবাজি করবেন, দখল করবেন, আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা আপনাদের লোক সামলান। আর না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে উপর থেকে পড়তে বেশি সময় লাগে না। স্যার এই অ্যাক্ট করার কি শিগগিরই কাজ করবে? সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান নিয়ে আবার অস্থির ইসলামী ব্যাংক। সকালে প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির দুপক্ষের কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের সময় গুলির ঘটনা ঘটেছে। এতে 4 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 6 জন। বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজের সদস্যরা জানিয়েছেন 2017 সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে পুরনো কর্মীরা ঘোষণা দিলে উত্তেজনা শুরু হয়। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ইসলামী ব্যাংকে অস্থিরতা বিরাজ করছিল। রোববার সকালে বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ ইসলামী ব্যাংকের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ব্যাংক ডাকাত, দখলদার ও তাবেদারদের ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না বলে দাবি তাদের। ব্যাংক লুট হচ্ছে, আমরা সেটা প্রতিবাদ করতে আমরা আজকে দাঁড়িয়েছি, কিন্তু এর মধ্যে এসালামের ভাড়া করা সন্ত্রাসীরা আমাদের ব্যাংকের কর্মকর্তাদের উপর গুলি করেছে। এই এসালাম গ্রুপ আমাদের যে আস্থার ঠিকানা ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক থেকে তাদের নিয়োগকৃত অবৈধভাবে দখলকৃত এমডি এবং বিভিন্ন সংস্থা দিয়ে এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এক পর্যায়ে হামলা করে দুর্বৃত্তরা, ঘটে গুলির ঘটনা। 4 জন পায়ে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 6 জন। আন্দোলনকারীদের অভিযোগ, এস আলমের ভাড়াটে লোকজন রড, লাঠি ও বন্দুক নিয়ে হামলা করে তাদের ওপর। আমরা সাধারণ ব্যাংকের এখানে প্রতিবাদ সমাবেশে লিপ্ত হয়েছিলাম যে তাদেরকে আসতে দেবো, চোরদেরকে আসতে দেওয়া হবে না, তারা দখল করতে এসেছে, এটা আমরা শুনেছি। শুনে এখানে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু নিরস্ত্র ছিলাম, আমরা প্রফেশনাল লোকজন ছিলাম সবাই। ওনারা সন্ত্রাসী ভাড়া করে এনে 2 দিক থেকে আমাদের উপর আক্রমণ করেছে। মূল হোতা, তার মূল দোসর হলো এস আলম, মিফতাউদ্দিন, আকিস এবং এস জিকিউম হাবিবুল্লাহ এবং ইমরান। এরা এখান থেকে তাদেরকে যেন তারা এই ব্যাংক থেকে আর কোনো লুটপাট না করতে পারে সেজন্য আমরা বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ গঠন করি এবং আমরা অবস্থান নিই। তারপর তারা আমাদের উপরে এই গুলি করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদেরকে পাঠানো হয় ইসলামী ব্যাংক হাসপাতালে। মতিঝিল এলাকায় আরও কয়েকটি ব্যাংকে হট্টগোলের খবর পাওয়া যায়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। জমে উঠেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা। ট্রাম্পের চেয়ে গুরুত্বপূর্ণ 3 অঙ্গরাজ্যে জরিপে এগিয়ে কামালা। গাজা ইস্যুতে পিছিয়ে পড়তে পারে ডেমোক্রেট শিবির। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেয় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে ছাত্রীরা। একই সঙ্গে অভিযোগ তুলেছে দুর্নীতিসহ নানা অনিয়মের। রাজধানীর বেইলি রোডে কলেজ প্রাঙ্গণে ছাত্রীরা বিক্ষোভ করেন। অধ্যক্ষসহ আরও এক শিক্ষক দ্রুত পদত্যাগ না করলে কঠোর হওয়ার হুঁশিয়ারি তাদের। স্লোগানে উত্তাল রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ক্যাম্পাস। দেশ সংস্কারের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির নানা অনিয়মের সংস্কার চায় তারা। নানা অভিযোগের তীর প্রতিষ্ঠানের অধ্যক্ষ কেকা রায়চৌধুরী ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক ফারহানা খানমের বিরুদ্ধে। আওয়ামী সরকারের পতনের 1 দফা দাবিতে সারা দেশ যখন ছাত্র জনতার আন্দোলনে উত্তাল, ঠিক তখন শিক্ষার্থীদের সঙ্গে বিরূপ আচরণ করেন অভিযুক্তরা। এমন অভিযোগ তুলে বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনের এক পর্যায়ে বাইরে গোলাগুলির সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি এই 2 শিক্ষক। উল্টো কটু কথা বলে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেন তারা। আমরা যেদিন এখানে আন্দোলনে ছিলাম, সমাবেশে ছিলাম, আমাদের উপর পুলিশি হামলা আসে, তখন আমরা টিচারদেরকে ফোন করে জানাই আমাদেরকে গেটটা খুলে দিতে, আমরা নিরাপদ আশ্রয় নিব। কিন্তু তখন আমাদের জন্য গেট খুলে দেওয়া হয়নি। টিচার বলছে গেট ভেঙে ফেললেও যেন আমরা গেট খুলে না দেই। এক দফা এক দাবি, কেকাপা এবং ফারনাবাদ পদত্যাগ হোক, দেশ সংস্কার হইছে, বিএনএসসি সংস্কার হোক। শিক্ষার্থীদের এই বিক্ষোভে বেশ কয়েকজন অভিভাবকও একাত্মতা প্রকাশ করেন। অভিযোগ করেন অধ্যক্ষের নানা দুর্নীতির কারণে ক্ষুণ্ণ হচ্ছে প্রতিষ্ঠানের সুনাম। কোঠা আন্দোলনের সময় ওদের গেটটা খোলা হয় নাই, এটা ওদের দাবি, কেন খুললো না? হ্যাঁ, এটা বাচ্চাদের জন্য একটা অনেক বড় একটা রিস্ক হয়ে যেত। এটা আমাদের স্কুলে আসলে এটা ঠিক হয় না, তখন খোলা উচিত ছিল। আমাদের গার্ডিয়ানদের চাইতে বাচ্চারা কিন্তু এখন অনেক অ্যাক্টিভ সবকিছুতে। আমার চিন্তা ভাবনা আপাগো অনেক কিছু ভুলও আছে। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শিক্ষকরাও শিক্ষার্থীদের এই বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছে ছাত্রীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর বাজারে প্রতিদিনই কমছে মুরগির দাম। গেল দুই তিন দিনে ইলিশের দামও কমেছে হালিতে 600 থেকে 800 টাকা। কমতির দিকে আলুসহ সবজির দাম। একদিনের ব্যবধানে কেজিতে 90 টাকা কমেছে কাঁচা মরিচের দাম। শিক্ষার্থীদের বাজার তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে প্রত্যাশা ক্রেতা ও বিক্রেতাদের। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের বিভিন্ন পণ্যের দোকান ঘুরে বাজার তদারকি করছেন শিক্ষার্থীরা। মুরগির বাজারেও যাচাই বাছাই করা হচ্ছে ক্রয় বিক্রয়ের রসিদ। ক্রেতাকে স্বস্তি দেওয়ার মতো লাগাতার দাম কমতির কথাও জানাচ্ছেন বিক্রেতারা। ব্রয়লার মুরগি বিক্রি করতেছি 160 টাকা কেজি, কালকের তুলনায় আজকে আরো 5 টাকা কমছে হিসাবে। আগের চেয়ে বেটার। দাম বেড়ে গেলে তো ভোক্তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। মাছ বাজারেও রয়েছে দাম বৃদ্ধির চাপ মুক্তির খবর। এ সপ্তাহে এসে ইলিশের দাম কমেছে হালিতে 800 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন শিগগিরই কমবে অন্যান্য মাছের দামও। 4-5 দিন আগে বেচে 1800 টাকা, ওজন ছিল 1 কেজি 200 গ্রাম, এটি বেচতেছি আমরা 1600 টাকা, 1650 টাকা। সামনে মাছ থেকে আশা করা যায় কেজি 50 টাকা, কোনো মাছ 100 টাকা কমবে। আমি যেটা দেখলাম ইলিশ মাছের দাম ওইরকম ভাবে কমা নেই। কেজিতে প্রায় 100 টাকা কমেছে নাকের জল চোখের জল এক করা কাঁচামরিচের দাম। অনেক সবজির দাম নেমেছে 50 টাকার নিচে। কমেছে আলু পেঁয়াজের দামও। কালকা গেছে 240 আর 200, আজকে হলো শুধু 160। ভেন্ডি হলো 40 থেকে 50 টাকা কেজি, পটল 40 থেকে 50 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ কিনছি 98, 96, বেচতেছি 100। কোথাও ছিল 48 টাকা, 47 টাকা, আজকে 46 টাকা, 45 টাকা। শিক্ষার্থীরা বলছেন বাজারকে অযৌক্তিক দাম মুক্ত করে তবেই ঘরে ফিরবেন তারা। উনি আজকে আমাদের সাথে ওয়াদা করছে যে উনি কালকে থেকে এরকম বেশি নেবে না, যেটা স্ট্যান্ডার্ড সেনাবাহিনী সরকার কর্তৃক যেটা নির্ধারণ করা হয়েছে উনি সেটাই নেবে। বাজার ঘুরে জানা গেল ডাল তেল সহ মুদিপণ্যের তেমন ওঠানামা নেই রাজধানীর এই কারওয়ান বাজারে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানকার বিষয়ে মন্ত্রণালয় কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে সব কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলে সে ব্যবস্থা নেওয়া হবে, তবে তা অবশ্যই আইসিসির নিয়ম মেনে করা হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার প্রথম কর্মদিবসে হইচই সচিবালয়ে। একে একে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এর মাঝেই সরকারি গাড়ি থেকে নামলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিছুটা জড়সড় হয়েই লিফটে চড়েন নিজের কক্ষে যাওয়ার জন্য। নির্ধারিত কক্ষে গিয়ে দিনের পত্রিকা পড়ার পাশাপাশি ব্যক্তিগত সচিব এবং কর্মকর্তাদের থেকে জেনে নেন কর্মপন্থা। এরপর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন উপদেষ্টা। জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার। সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে। আমি আজকেই যমুনাতে গিয়ে ইউনুস স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে অভিভাবকহীন। কাগজে কলমে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন থাকলেও তিনি কোথায় আছেন তা কেউ জানেন না। স্বাভাবিকভাবেই তাই তার অনুপস্থিতি প্রভাব ফেলছে দেশের সবচেয়ে জনপ্রিয় খেলাটিতে। বিষয়টি নিয়ে আলোচনা হলেও আইনের বাধ্যবাধকতায় সেখানে হস্তক্ষেপ করার মতো অবস্থান নেই বলে মনে করেন আসিফ মাহমুদ। বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে, তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা সাজেস্ট করেছি যারা বিসিবির ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগ্যালি কিভাবে আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবে। প্রথম কর্মদিবসে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর মধ্যে অন্যতম শেখ হাসিনা যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউটের নাম বদলে করা হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ও ক্রীড়া ইনস্টিটিউট। এটার নাম পরিবর্তন করতে চাই। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আজ ঘোষণা করা হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড। এর মধ্যে সফরের সময়সূচি পরিবর্তন করেছে বিসিবি। 5 দিন এগিয়ে এনে আগামীকাল পাকিস্তান যাচ্ছে নাজমুল শান্তর দল। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সবকিছু। বিসিবির প্রস্তাবে সাড়া দিয়ে এখন 5 দিন আগেই পাকিস্তান চলে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানেই নিজেদের প্রস্তুতি নেবে তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিবিদরা পুলিশকে আর লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায়ের বিরুদ্ধে লড়ার ঘোষণা দায়িত্বপ্রাপ্তদের। আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব।
শপথ নিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে দুই উপদেষ্টাকেও শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তা কর্মচারীদের দুপক্ষের সংঘর্ষ, গোলাগুলি, আহত অন্তত 6, 4 জন গুরুতর। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।